প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসিতে। সঙ্গে আছি শামীম আল আমিন। যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। দিনভর নানা খবর তৈরি হয়েছে গোটা পৃথিবীতে, আমেরিকাতেও হয়েছে, আমেরিকার সাথে সম্পর্কিত অন্যান্য দেশেও নানা খবর কিন্তু তৈরি হচ্ছে। ফলে এইসব উল্লেখযোগ্য অনেক খবরের মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো, আলোচনা করবেন আমাদের অতিথিরা। এবং সেই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই যে শুরুতেই আমাদের আজকের এই আয়োজনে অতিথি হিসেবে কারা যুক্ত আছেন। আছেন মোহাম্মদ মালেক, তিনি সিইও স্ট্যান্ডার্ড এক্সপ্রেস, আমাদের প্রিয় আলোচক মোহাম্মদ মালেক। স্বাগত, ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এই জন্য। এছাড়া আমাদের সাথে আমাদের আরো একজন অত্যন্ত প্রিয় আলোচক আছেন, আপনাদের খুবই প্রিয় প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। তিনি A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সাস এটি প্রফেসর এবং আমাদের নিয়মিত আলোচক। ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা আজকে যুক্ত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি, আমরা যে কয়টি বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ডিবেট। আমরা যখন দলীয় ডিবেটগুলো হচ্ছিল তখন এক ধরনের হতাশার মধ্যে পড়ে গিয়েছিলাম যে আসলে ফাইনালি যে বিতর্কের যে সৌন্দর্য আমেরিকার গণতন্ত্রে, এটি দেখতে পাবো কিনা। তো কারণ যদি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশগ্রহণই না করেন, তাহলে তার সাথে যারা আছে তারা আর কার সাথে কি বিতর্ক করবে, পলিসি ইস্যুগুলো কিভাবে সামনে আসবে। এমনও শঙ্কা ছিল যে শেষ পর্যন্ত প্রধান দুই প্রার্থীর বিতর্ক হবে কিনা। তো আমরা দেখছি যে আগামী 27 জুন CNN এর যে প্রেসিডেন্সিয়াল বিতর্ক সেটি অনুষ্ঠিত হবে। এটি একটি খুবই বড় খবর, এটা আমরা এর মধ্যে জানি সবাই। মঞ্চের ডান পাশের পোডিয়াম বেছে নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচার দল। এর ফলে 90 মিনিটের ওই বিতর্কে সমাপনী বক্তব্য রাখবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মঞ্চের বাম পাশে থাকবে তার পোডিয়াম। ট্রাম্প বাইডেনকে এক মঞ্চে দেখার জন্য মুখিয়ে আছেন অনেকেই, আমিও, আপনারাও। রাজনৈতিক বিশ্লেষক ব্রেন্ডন ব্যাক বলেছেন ক্ষমতাসীন প্রেসিডেন্টরা সাধারণত বিতর্কে খুব একটা ভালো করেন না। বাইডেন কেমন করবেন সেটির দিকে সবাই তাকিয়ে আছেন। আরেক রাজনৈতিক বিশ্লেষক চার্লি সাইক্স বলেছেন ট্রাম্প এবং বাইডেনের মধ্যে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়ে বিতর্ক হবে, এমন আশা করলে হতাশ হতে হবে। কেন এরকম মন্তব্য? প্রেসিডেন্ট বাইডেন কেমন করবেন বিতর্কে, তার কৌশল কি হতে পারে, ট্রাম্পকে আগ্রাসী ভূমিকাতেই কি দেখা যাবে? এই দুটি প্রশ্ন নিয়ে প্রফেসর মেহনাজ মোমেনের কাছ থেকে আমি একটু শুরু করি। আজ আমরা তো বাইডেন ট্রাম্প এই ইলেকশন 2020-তে দেখেছি, এবং আমরা যত দিন যাচ্ছে আমরা দেখছি যে পলিসিকে ফোকাস না করে বরং বিভিন্ন রকমের আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ, এটাই আপনার দুটা ক্যাম্পের মধ্যে অনেক বেশি চলছে। তো এই বিতর্কের মধ্যে আমি আশা করব যে পলিসির দিকগুলো আসবে, কিন্তু বাস্তবতাকে কি বলবো, বাস্তব দিক থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় এর মধ্যে অনেক প্রতি আক্রমণ হবে। হয়তো অনেক বেশি আপনার পারফরমেন্সটা এমন হতে পারে, অনেক এন্টারটেইনিং হতে পারে, কিন্তু এই জনগণ এটার থেকে কি তথ্য, কি জিনিসটা পাবে, যে কে নির্বাচিত হলে তারা পলিসিকে কোন দিকে নিয়ে যাবে, সেটা নিয়ে আমারও আসলে অনেক সংশয় আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই ডিবেটটা খুবই জরুরি। যাই হোক না কেন, এই দুইজন প্রার্থীর থেকে আমরা শুনতে চাই বা বিভিন্ন রকমের বিষয়, যেমন আপনি যদি বর্ডারের কথা চিন্তা করেন, সেখানে এখন যে বাইডেনের পলিসি, বাইডেন যখন নির্বাচিত হয়েছিলেন তার তখন যে পলিসি উনি গ্রহণ করেছিলেন তার থেকে এখন পলিসির মধ্যে বিস্তর ফারাক। এখন পলিসি কিন্তু প্রায় বলতে গেলে ট্রাম্পের পলিসি উনি ফলো। কাজে এই সমস্ত দিকগুলো আপনার যখন মুখোমুখি বিতর্কের সময় একটু ক্ল্যারিফাই হবে, সেটা আমিও আগ্রহ করে প্রতীক্ষা করছি। কিন্তু এটা থেকে যদি আমরা এরকম আশা করি যে এই ডিবেটটা শুনে আমরা বলতে পারবো বা আমরা ধারণা করতে পারবো যে কোন ক্যাম্পেইন বা কোন কার পলিসি কিরকম হবে, এই নির্ধারণ আমরা করতে পারবো, সেটা আমার কাছে মনে হয় যে সেটা অত সহজ, সেটা মনে হয় হবে। আচ্ছা, ধন্যবাদ। আমি মোহাম্মদ মালেক, আপনার কাছে অবশ্যই বিতর্ক হচ্ছে, এটি নিয়ে তো আপনি বলবেনই, কিন্তু কে কেমন করতে পারেন? কারণ দুজন দুরকম, একজন সফটলি কথা বলেন, আরেকজন খুব আগ্রাসী, তার বক্তব্য খুবই অন্যরকম ভাবে কথা বলেন। তো অবশ্যই পৃথিবীর প্রতিটি মানুষের পার্সোনালিটি আলাদা, এবং একজন সাবেক প্রেসিডেন্ট, একজন বর্তমান প্রেসিডেন্ট, দুজনই প্রার্থী এবং দুজনের ব্যাকগ্রাউন্ড, রেকর্ড, রাজনীতি ভিন্ন।
তো এই জায়গাতে দাঁড়িয়ে দুজন কেমন বক্তব্য রাখবেন, যেটি প্রফেসর মেহনাজ মোমেন বলছিলেন পলিসি লেভেলে যদি খুব বেশি আশা আমরা করি সেটি ভুল হবে, তারপরেও তিনি খুশি যে বিতর্কটা তো হচ্ছে, কিছু না কিছু তো সামনে আসবেই। আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ স্বপন ভাই। তো বিষয়টি আসলে দেখুন, আপনি যেমন ভূমিকাতে একটি কথা বলেছিলেন যে কোন কোন রাজনৈতিক বিশ্লেষক এটাতে হতাশাজনকই মনে করছেন, এটাতে তেমন আশাব্যঞ্জক কিছু বিতর্ক থেকে আসবে সেটি ভাবছেন না। আসলে আমি এটি পরিষ্কার করে বলার আগে একটা জিনিস একটু বলতে চাই যে বিতর্কটা কিন্তু গণতন্ত্রের জন্য একটি সাংঘাতিক, মানে আমি বলবো ইটস এ বিউটি ফর ডেমোক্রেসি, স্পেশালি আমেরিকার গণতন্ত্রের জন্য। অর্থাৎ আগামী 4টি বছর যিনি প্রেসিডেন্ট হবেন, আমরা আইডিয়ালি কি প্রত্যাশা করি, একটা বিতর্ক থেকে আমরা দুজন প্রার্থীবাদ মধ্যে থেকে একজনকে বেছে নেব, এবং সেটা বেছে নেব কিসের ভিত্তিতে? বেছে নিব যে আগামী 4 বছরে তার দেশ পরিচালনা, তার নীতিমালা কি হবে, তার কর্মকাণ্ড কি হবে, কর্ম পরিকল্পনা কি হবে, এবং বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুগুলোতে কার কি অবস্থা, সেগুলো দেখে আমার মতের সাথে আমি মিলিয়ে নিয়ে আমার প্রার্থী নির্বাচন করবো, যাকে আমি আমার ভোটটি প্রদান করব। এবং সেটি প্রত্যাশা করাই কিন্তু স্বাভাবিক, এবং বিতর্কের উদ্দেশ্য কিন্তু আলটিমেটলি তাই। কিন্তু গত 2020-এর যে বিতর্ক হয়েছে, সেই বিতর্ক যদি আমরা দেখি, তখনও তো ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন, বাইডেন তখন ডেমোক্রেটিক পার্টির নমিনেটেড ক্যান্ডিডেট। ওই রকম সময় আমরা কি দেখেছি, ট্রাম্প অত্যন্ত অ্যাগ্রেসিভ দেখেছি, আক্রমণাত্মক। তিনি কোনো বিতর্কের নীতিমালা না মেনে ব্যক্তিগতভাবে আক্রমণে ব্যস্ত ছিলেন বেশি। তো এবার কিন্তু ট্রাম্প আরো বেশি অ্যাগ্রেসিভ। তার কারণ এই যে তার যে বিভিন্ন মামলা, এই সমস্ত মামলার কারণে, এবং তিনি মানসিকভাবে এতটা বেশি, আমি ঠিক এই শব্দটি বলা ঠিক হবে কিনা জানি না, তবু বলছি যে বিকারগ্রস্ত মানুষের মতো আচরণ করছেন এখনই, প্রতিহিংসামূলক। তিনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন আই উইল টেক রিভেঞ্জ, তিনি রিভেঞ্জ নেবেন। তাহলে এরকম একটি অবস্থায় আমরা তার কাছ থেকে ওই রকম মানে আদর্শিক কোনো বিতর্ক পাবো, সেটা আশা করাটা বোধহয় ভুল হয়। তবে আমরা যেটা মনে করি যে যারা ট্রাম্পের বেস ভোটার, কিংবা আপনার বাইডেনের যারা অলরেডি মানে কি ডিসাইডেড বাইডেনকে ভোট প্রদান করবে, তাদের কথা আলাদা। এই বিতর্কে কি হলো না হলো ডাজন্ট ম্যাটার উইথ দোজ পিপল। বাট যারা ইন্ডিপেন্ডেন্ট ভোটার, বা আমরা যারা এখনো মন স্থির করিনি, আমরা দুজনের মধ্যে একজনকে চুজ করব তার দৃষ্টিভঙ্গি, তার নীতিমালা, তার কর্ম পরিকল্পনা দেখে তারা কি পাবো, সেটা হলো আমার আলোচনার বিষয়। তো সেটি হলো আমরা কি দেখতে চাই, আমরা অর্থনীতিতে কার কি অবস্থান। অর্থাৎ বাইডেন তো এখন প্রেসিডেন্ট, কাজেই এই অর্থনীতিতে তার যদি কোনো মানে ব্যর্থতা থাকে, সে তার ব্যর্থতা। এখন তার ব্যর্থতাকে ট্রাম্প তুলে ধরবেন, সেই সঙ্গে তিনি কি অর্থনৈতিক পরিকল্পনা তার আছে সেটি তিনি ব্যক্ত করবেন। তেমনিভাবে অভিবাসন ইস্যুতে কার কি অবস্থান হবে। এবং সর্বশেষ যেটা আমি মনে করি এবারের নির্বাচনে খুব বেশি করে আমরা দেখতে চাই, সেটা হলো গাজা ইসরায়েল যে যুদ্ধটা, যে গণহত্যা হচ্ছে গাজাতে, এর বিষয়ে দুজন প্রেসিডেন্ট প্রার্থী কার কি ভূমিকা থাকে, তার কি অবস্থান গ্রহণ করে, এগুলো নিয়ে আমরা চিন্তা করি, দেখতে চাই। এবং সেই দেখা থেকেই আমরা আমাদের যে যাকে নির্বাচিত করব তাকে বেছে নিতে চাই। এখন সেরকম একটি অবস্থা আমরা পাবো কিনা আমি অনিশ্চিত এটি। তবে সেটি হলে ভালো, অন্ততপক্ষে আমরা যারা সাধারণ ভোটার আছি তারা যেন একজন ভালো, দুজনের মধ্যে থেকে আমার পছন্দের প্রার্থীকে আমি বেছে নিতে পারি, আমরা সেটাই প্রত্যাশা করি। আমি একটু প্রফেসর মেহনাজ মোমেনের কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এটি তো অনেকটা আমরা দুই প্রার্থীকে এত বেশি দেখি, চিনি, জানি, বুঝি, তারা তাদের পলিসিগুলো তো তাদের কাজের মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে, একজন আগে বাস্তবায়ন করেছেন, একজন করছেন, তার মধ্য দিয়ে এই বিতর্কে কি আসলেই কোনো ফলাফল পাওয়া যাবে? ফলাফল তো সেই অর্থে হয় না, মানে একটা ইমপ্রেশন কি পাওয়া যাবে যে আসলে তারা কি করবেন, নাকি আসলে সবই জানা, শুধু দুজন? হ্যাঁ, এক অর্থে সবই জানা, কিন্তু তারা কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি বিভিন্ন বড় বড় পলিসির দিকে তাকান, হ্যাঁ, যেমন গাজা ইসরায়েল যুদ্ধ বা অভিবাসন, এখন কিন্তু দুই পার্টির এই পলিসিতে তেমন বড় কোনো পার্থক্য নাই। তো এখন তারা যেভাবে করে জিনিসটাকে প্রেজেন্ট করবে,
এর উপরে অনেক নির্ভর করবে তারা মানুষকে কতটা পারসুয়েট করবেন। কিন্তু আপনি যেমন গাজা ইসরায়েলের মানে ইসরায়েলের আগ্রাসনের কথা হচ্ছে, এখানে আমেরিকান ফরেন পলিসি বাইডেনই আসুক আর ট্রাম্পই আসুক 19-20 পার্থক্য হবে। আর অভিবাসনের ব্যাপারটা যেখানে আমি বলবো এই একটা ব্যাপারে আমি বলবো যে বাইডেন ট্রাম্পের থেকে অনেক অনেক বেশি আপনার কি বলবো মানে অনেক তার পলিসি অনেক অনেক ভালো। কিন্তু এটাও মনে রাখতে হবে যে বাইডেন যখন নির্বাচিত হয়েছিলেন উনি যে সমস্ত প্রমিস করেছিলেন যেগুলো করেছিলেন তার থেকে কিন্তু উনি অনেক সরে এসেছেন। কিন্তু এখানে আপনার আসল পলিসি সাবস্টেন্সের থেকে বেশি হবে প্রেজেন্টেশন, তারা কিভাবে কথা বলছেন, কিভাবে পারসুয়েট করতে পারছেন মানুষকে। সাবস্ট্যান্টিভ ডিফারেন্স কিন্তু আসলেই অনেক কম এখন, খুবই দুঃখজনক এটা, কিন্তু এটা আমি এভাবে দেখি আর কি। আচ্ছা মালিক ভাই যদি আপনি কিছু যুক্ত করতে চান। জি জি, আমি যেটি বলতে চাই আমি ম্যানেজারের সাথে একমত পোষণ করছি, কিন্তু তারপরেও আপনি যেমনটি বললেন যে আমরা মানে এটার আউটকাম কি হবে, আপনি একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন, সেই প্রসঙ্গে আমি যেটা বলছি, দেখুন আমরা যারা সাধারণ ভোটার তারা যে সবাই অচেতন তা নয়, কিন্তু সচেতন মানুষ আছে। আমরা মানুষের প্রতি যে তাদের জাজমেন্টের প্রতি আমরা আস্থা হারাতে চাই না। তো কাজের কার কি পলিসি হবে মোটা দাগে কিন্তু আমরা জানি মোটা দাগে কার কি পলিসি হবে, কিন্তু বিষয়টা হলো এরকম যে তাৎক্ষণিকভাবে ওইখানে যেটা মেহনত আপা বললেন এটি খুব গুরুত্বপূর্ণ হবে আমাদের মতামত গঠনে, সেটি হলো যে প্রেজেন্টেশন, অর্থাৎ কে কতটা সাবমিসিভ ওয়েতে কতটা পরিশীলিত ভাবে তার বক্তব্যটি উপস্থাপন করেছে, বা যুক্তিতর্ক একজন উপস্থাপন করলেন অন্যজন সেই যুক্তিতর্ককে খণ্ডন করে কিভাবে তার পাল্টা যুক্তিটাকে উপস্থাপন করবেন। এই যে ওয়ে অফ টকিং বা বিহেভিয়ারাল যে প্যাটার্নটা, এটা কিন্তু আমরা লক্ষ্য করব, এবং এটাই আমি মনে করি যে এটি দেখে অনেকে যারা আনডিসাইডেড ভোটার আছে, আউটকাম এটি হতে পারে অ্যাটলিস্ট আমরা তো দুজনের ব্যাপারেই হয়তো আমাদের কিছু রিজার্ভেশন আছে দুজন প্রার্থীর সম্পর্কে, বাট ফাইনালি উই উইল হ্যাভ টু চুজ ওয়ান অফ দোজ টু পিপল। কাজেই এই বিতর্কের পরে অ্যাটলিস্ট এইটুকু হবে আমরা কিছু মানুষ অন্তত আমাদের মানে মাইন্ড ফিক্স করতে পারবো যে আমরা আসলে ভোট কাকে দেবো। অসংখ্য ধন্যবাদ, কিছুটা হেল্প হবে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আমরা একটা রাজনীতির আলোচনায় আছি, আমাদের অনুষ্ঠানের নামও হচ্ছে আওয়ার ডেমোক্রেসি, কিন্তু রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সবকিছু মিলিয়ে তো আমাদের জীবন, এবং আমাদের জীবনের বিরাট একটি অংশ জুড়ে আছে খেলাধুলা। কোপা আমেরিকা কাপ হচ্ছে, ইউরো কাপ হচ্ছে, খুবই জমজমাট পৃথিবী খেলাধুলায়, কিন্তু সবচেয়ে বড় খবর হচ্ছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ ক্রিকেটের টি-20 আসর। কিছুক্ষণের মধ্যেই কিন্তু অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বলা হয় মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়াকে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। নিশ্চয়ই বাংলাদেশও অপ্রতিরোধ্য থাকবে, তার মানে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে পরাজিত করতে পারবে এই আশা আমরা করছি। এবং আমরা এই অনুষ্ঠানটি যখন আপনারা দেখতে থাকবেন তার কোনো একটি অংশে যখন খেলাটি হয়তো বা শুরু হয়ে যাবে। তো এই সুপার 8 পর্ব চলছে, বাংলাদেশের প্রথম ম্যাচ সুপার 8-এ কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সাথে, এবং আমাদের সকল হৃদয় উজাড় করা শুভকামনা বাংলাদেশ দলের প্রতি। আপনারা কি কিছু যুক্ত করতে চান মোহাম্মদ মালিক এবং প্রফেসর মেহনাজ মোমেন খেলা নিয়ে ছোট করে? ডক্টর মেহনাজ মোমেন। জি আপা বলুন আগে, তারপর। আমি যেটা বলছিলাম যে আমি যখনই ক্রিকেট নিয়ে আমি অনেক উৎসাহিত হই, আমি যত ফলো করি আমি তত হতাশ হই, সেজন্য এখন আমি খালি মোটা দাগের রেজাল্টটা দেখি। হ্যাঁ, কিন্তু অবশ্যই আপনার বাংলাদেশ দলের জন্য অনেক শুভকামনা থাকলো। আশা করি এবার আমাদেরকে কি বলবো মানে সারপ্রাইজ করে অনেক ভালো পারফরমেন্স করবে। তবে এখন রিসেন্ট পারফরমেন্স গুলো তো অনেক ভালো হয়েছে, অনেক ভালো হচ্ছে। হ্যাঁ, অনেক। মোহাম্মদ মালিক। জি দেখুন, প্রত্যাশা তো অবশ্যই থাকে আমাদের ক্রিকেট টিম, তারা যেমনই খেলুক, আমরা যারা সমর্থক, বাংলাদেশি সমর্থক যারা আছে তারা সবাই আশা করি দলটি ভালো করুক, খেলায় জিতে আসুক। এখন খেলায় কি করবে সেটি অন্য জিনিস, বাট আমাদের প্রত্যাশার জায়গাটি অনেক বড়, আমরা সেই প্রত্যাশাটা পরিপূর্ণতা দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা তো সবসময় জিতবো না, পৃথিবীর সব দল সবসময় জেতে না, কিন্তু আমরা যেন ভালো খেলি, আমাদের যেন মানে স্পিরিটটা থাকে, খেলাটা এনজয় করি যেন সবাই দর্শককে নিয়ে। মানে এইরকম মানে এবারের বিশ্বকাপে আমি দেখলাম বা আপনারাও দেখেছেন, ভারত, বাংলাদেশ, নেপাল, এই 3টি দেশের দর্শকের সাথে ম্যাচ করার মতো কোনো দর্শক আর পৃথিবীর মনে হয় অবশিষ্ট সবার মধ্যেও নাই। তো আমেরিকা খুব ভালো খেলছে
এবং যেহেতু সারা পৃথিবীর ভাষাভাষীর মানুষ এখানে থাকে এবং তাদের দেশেও ক্রিকেট খেলে, ফলে আমেরিকারও বিরাট একটা সমর্থক গোষ্ঠী, আমি সহ, আমিও, আপনারাও নিশ্চয়ই, খুব ভালো খেলছে আমেরিকা, তাদের জন্য শুভকামনা। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. এবং আরেকটু ছোট করে বলে, বোলারদের কারণে অনেক লজ্জা আর মানে হাত থেকে বেঁচে আমরা আজকে এখানে সুপার 8-এ। এখন ব্যাটসম্যানরা একটু যদি দায়িত্ব নেন তাহলে কিন্তু অনেক দূর যাওয়া সম্ভব। শুভকামনা রইল। যাই হোক, আমরা আবার আলোচনায় যাই, আমাদের রাজনৈতিক আলোচনায়। নর্থ কোরিয়া সফরের পর ভিয়েতনাম গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম। তার ভাষায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক বৈঠকে এই প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে নর্থ কোরিয়ার সাথে একটি প্রতিরক্ষা চুক্তি করেছেন পুতিন, যার জের ধরে রাশিয়াকে সন্ত্রাসী মদতদাতা রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে একটি বিল প্রকাশ করেছেন সেনেটর লিন্ডসে গ্রাহাম এবং রিচার্ড ব্লুমেন্থাল। এক সংবাদ সম্মেলনে সেনেটর ব্লুমেন্থাল মতে পুতিন একজন নৃশংস হত্যাকারী ও সন্ত্রাসীদের সাহায্যকারী, এবং তার বক্তব্যকে সমর্থন করে সেনেটর গ্রাহাম জানিয়েছেন বিলটি পাশ হলে রাশিয়ার ওপর আরো অনেক নতুন নিষেধাজ্ঞা আনা সম্ভব হবে। রাশিয়াকে সন্ত্রাসী মদতদাতা ঘোষণা করতে এর আগেও চেষ্টা করেছে দ্বিদলীয় এই জুটি। 2022-2023 সালে তারা দুবার রাশিয়ার বিরুদ্ধে বিল পাশের চেষ্টা করেছেন, তবে সেনেটে ওই বিল পাশ হয়নি। তো এই যে সার্বিক একটা পরিস্থিতি তো আপনারা শুনলেনই। তো মোহাম্মদ মালিক, আপনি যদি একটু বিশ্লেষণ করেন। জি, দেখুন শামীম ভাই, মানে পুতিনের যে সফরটি হচ্ছে, প্রথমে উত্তর কোরিয়া, এরপরে হলো ভিয়েতনাম, এর এই সমসাময়িক ঘটনা প্রবাহ যদি আমরা দেখে থাকি, সেগুলো এই সফরের উদ্দেশ্য এবং তার কতটুকু পর্যন্ত সফলতা আসবে পুতিনের, সেটি আলোচনা করা সহজ। সেটি হলো, আমরা যেমনটি দেখেছি যে আইসিসি থেকে যুদ্ধাপরাধের জন্য পুতিনের বিরুদ্ধে ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এরকম একটি অবস্থার পরবর্তীতে, অর্থাৎ রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে, তো এরকম একটা মানে ঘটনার পরিপ্রেক্ষিতে যেটি আশা করা হয়েছিল যে পুতিন বোধহয় এক ঘরে হয়ে গেছে, অ্যালোন হয়ে গেছে, আইসোলেটেড হয়ে গেল, সে মানে আন্তর্জাতিক বিশ্বে তার আর ওই রকম কোনো নেতৃত্বের যে তার যে গ্রহণযোগ্যতা, সেটি আমরা দেখতে পাবো। এই একটি ঘটনা। আরেকটি ঘটনা যেটি ঘটলো, সেটি হলো যে এই ইউক্রেনকে সহায়তার বিষয়ে পশ্চিমা শক্তি সহ দেশ সহ আমেরিকা আরো বেশি সমর্থন দিচ্ছে। আমেরিকা তার স্যাংশন নীতিমালা আরো কঠোর করেছে এবং G7 সামিটে কিন্তু $50 বিলিয়ন ঋণ প্রদান করা হবে ইউক্রেনকে, এবং সে টাকাটা কোত্থেকে আসবে? যে রাশিয়ার স্যাংশনের কারণে যে সমস্ত রাশিয়ান অ্যাসেট জব্দ করা হয়েছে, সেখান থেকে অর্থ নিয়ে এই ঋণটি প্রদান করা। এইরকম একটি অবস্থায় পুতিন সফর করলেন প্রথমে নর্থ কোরিয়া, এবং সফরের প্রাক্কালে তিনি একটি কথা বলছেন যে আমেরিকার যে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদ, তার বিরুদ্ধে যে রাশিয়া যুদ্ধ করছে, সেই যুদ্ধের অংশীদার নর্থ কোরিয়া হবে এবং অন্যান্য দেশ হবে, এবং একযোগে তারা আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়বেন, সেটি তার সফরের মূল উদ্দেশ্য। এবং দেখুন, তিনি নর্থ কোরিয়াতে যেটা করলেন, যে ডিফেন্স এগ্রিমেন্ট যেটি করলেন, অর্থাৎ কোন একটি দেশ এই চুক্তির আওতায়, কোন একটি দেশ যদি আক্রান্ত হয়, তাহলে কিন্তু অন্য দেশ তার পাশে। তাহলে পুতিন কিন্তু এইখানে একটি সহযোগিতা পেলেন। আরেকটি হলো যে পরবর্তী তিনি ভিয়েতনামে গেলেন। এখন ভিয়েতনামের বিষয়টি যদি আপনি একটু চিন্তা করেন, যে ভিয়েতনাম দেশটি কেমন। আমরা সবাই জানি ভিয়েতনাম একটা রাইজিং কান্ট্রি। নর্থ কোরিয়ার সম্পর্কে আমাদের অনেক নেগেটিভ ধারণা আছে, আমরা ওই প্রসঙ্গে না গেলাম, কিন্তু ভিয়েতনাম কিন্তু একটা রাইজিং নেশন, এবং সেটা এই জিও পলিটিক্যাল প্লেয়ার হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্লেয়ার সে। এবং দেখেন তার সম্পর্কের যে বৈচিত্র্যটা আপনি দেখেন, সে আমেরিকার সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করেছে এবং তার ওখানে দখলদারিত্ব ছিল অনেক দেশেরই,
ফ্রান্স থেকে শুরু করে চীন সবারই দখলদারিত্ব ছিল। তারপরেও এই দেশটিকে সবাই কিন্তু বন্ধু হিসেবে পেতে চায়, স্ট্র্যাটেজিক্যাল পার্টনার হিসেবে পেতে চায় সব দেশই। আর আরেকটা জিনিস দেখেন যে অর্থনৈতিকভাবে আমেরিকা কিন্তু এখন ভিয়েতনামের সবচেয়ে বিগেস্ট বিজনেস পার্টনার আমেরিকা, এবং ভিয়েতনামি যে গার্মেন্ট এক্সপোর্ট এটা কিন্তু ওয়ার্ল্ড রিনাউন্ড, এবং প্রথম 2-3টি দেশের একটি দেশ ভিয়েতনাম গার্মেন্ট এক্সপোর্ট। আবার সামরিক দিকটা যদি বলেন, অস্ত্র সরবরাহ কিন্তু সবচেয়ে বেশি হয়, যে উইপেন্স সাপ্লাই আসে সেটি রাশিয়া থেকে আসে ভিয়েতনামে। তাহলে দেখুন ভিয়েতনাম রাশিয়ার সাথে তার সম্পর্কের ধরনটি দেখুন, যে তার সমস্ত সমরাস্ত্র তৈরি আসে, অধিকাংশ সমরাস্ত্র আসে রাশিয়া থেকে। আবার ট্রেড পার্টনার হিসেবে সবচেয়ে বড় পার্টনার হলো আমেরিকা। তো এরকম একটি অবস্থায় তার মানে আমরা বলতে পারি কৌশলগত বন্ধু হিসাবে ভিয়েতনাম কিন্তু রাশিয়ার হতে বন্ধু। তো স্পেশালি পুতিন এই ভিয়েতনাম সফর করে দেখিয়ে দিলেন হি ইজ নট আইসোলেটেড, তিনি এলোন নন, তার পাশে ইস্টের অনেক দেশই আছে। গেল এক। আরেকটি জিনিস যদি এই প্রসঙ্গে আমি বলি, এটি প্রাসঙ্গিক হবে, সেটা হলো আমরা সবাই জানি যে 50 বছরের পূর্তি হলো এই পেট্রো ডলার এগ্রিমেন্টে, সৌদি আরবের সাথে যে আমেরিকার পেট্রো ডলার এগ্রিমেন্ট, অর্থাৎ যে এগ্রিমেন্টের আওতায় সৌদি আরব তেল রপ্তানি করবে আমেরিকাতে, আমেরিকাতে ডলারে পে করবে, এবং সৌদির যে আমদানি ব্যয় থাকবে সেই আমদানি ব্যয় নির্বাহের পর অতিরিক্ত সব ডলার আমেরিকার ব্যাংকে আবার গচ্ছিত হয় তেলের মূল্য যেটি, এটি কিন্তু সৌদি আরবে রিপেট্রিয়েট হয় না, এখানেই থাকবে। এবং প্রায় 1/2 হলো তার তেলের দাম, মানে 1/3 ইম্পোর্টে যদি চলেও যায় 2/3 রয়ে যায় আমেরিকা। এরকমই অবস্থায় পেট্রো ডলার চুক্তিটি কিন্তু নবায়ন করেনি। নবায়ন না করার কারণে কি হলো, আমেরিকা কিন্তু এই যে তার যে পেট্রো ডলার এটি কিন্তু হারালো। এখন চায়না অফার করেছে যে চায়নার সবচেয়ে বেশি তেল নেবে এখন সৌদি আরব থেকে। তাহলে দেখুন যে এইখানে, এবং সৌদি আরব আরেকটি রিসেন্টলি সৌদি আরবের বিভিন্ন অ্যাক্টিভিটি যদি আপনি দেখেন, আন্তর্জাতিক বলয় জিও পলিটিক্স এর বিভিন্ন বিষয়গুলো আলোচনাগুলো দেখবেন যে সৌদি আরবের এনগেজমেন্ট কিন্তু একবার রাশিয়া এবং চায়নার সাথে অনেক বেশি বেড়েছে, অনেক, অর্থাৎ আমেরিকার সাথে কিন্তু সেটি নয়। তো এরকম একটি অবস্থায় আমরা পুতিনকে আমেরিকা চাইছিল যেভাবে যে তাকে একঘরে করে দেওয়া, এলোন করে দেওয়া, আইসোলেটেড করে দেওয়া, সেটি কিন্তু হয়নি। বরং এশিয়ার ওই অঞ্চলে ইস্টে যেমন তিনি সফর করে দেখে দিলেন যে তারা বন্ধু দেশ বা কৌশলগত বন্ধু তার ওই সমস্ত দেশে আছে, তেমনি ভাবে আবার সৌদি আরবের সাথে এনগেজমেন্ট বাড়িয়ে পুতিন দেখিয়ে দিল যে তার মানে মধ্যপ্রাচ্যেও কিন্তু তার একটা শক্ত অবস্থান। ধন্যবাদ। আমরা একটু প্রফেসর মেহনাজ মোমেনের কাছে যাই, বিশ্লেষণটা শুনি। পাশাপাশি যে সন্ত্রাসী দেশ হিসেবে রাশিয়াকে ঘোষণা করার যে প্রচেষ্টা সিনেটে, সেইটি নিয়েও একটু যদি আপনি আলোচনায় আনেন। আচ্ছা, মালিক ভাই যে বিশ্লেষণটা করেছেন সেটা অত্যন্ত তথ্যবহুল। আমি উনার কোনো কথা রিপিট করব না, আমি উনার প্রতিটা কথার সাথে একমত, কিন্তু আমি একটা অন্য আঙ্গিক থেকে আমি এই জিনিসটা বিশ্লেষণ করতে চাই। আমার কাছে মনে হচ্ছে আপনি যদি জিও পলিটিক্স দেখেন, এখন দুইটা প্যারালাল ট্রেন্ড চলছে। একটা হচ্ছে যেটার সেন্টার হচ্ছে আমেরিকা, এবং আমেরিকা এখনো ধারণা করছে যে তারা আপনার ওয়ার্ল্ডের একদম মানে অপ্রতিরোধ পাওয়ার, এবং সেখান থেকে তারা এই ডিসিশন গুলো নিবে, কে এক ঘরে হবে, কে আপনার কার সাথে সম্পর্ক রাখবে, এবং সেইখান থেকে আপনার আসছে এই রাশিয়াকে বা পুটিনকে টেররিস্ট হিসেবে ঘোষণা করা। কিন্তু বাস্তবে কিন্তু আরেকটা ট্রেন্ড চলছে, যেটা আর কি রিয়ালিটিতে চলছে। সেই ট্রেন্ডটা এরকম, যেখানে আমরা দেখছি এশিয়াতে অনেক বড় একটা আপনার একটা রিভাইটালাইজেশন হয়েছে। অনেকগুলো দেশ এশিয়ার তারা এখন ইকোনমিক্যালি ঘুরে দাঁড়িয়েছে, এবং তারা পলিটিক্যালি তারা এমন ভাবে তাদের স্ট্র্যাটেজি তারা নিতে চায় যাতে তারা আমেরিকার আধিপত্যকে তারা মানে বর্জন করতে পারে। সেই অর্থে আপনি যদি দেখেন, নর্থ কোরিয়ায় বলেন, ভিয়েতনামই বলেন, চায়নাই বলেন, রাশিয়ার সাথে সবার সম্পর্কই কিন্তু অত্যন্ত ভালো। কারণ এশিয়ার কোনো দেশ তাদের নিজেদের মধ্যে যা কোনো কিছু, সবারই ইতিহাস আছে, যেখানে কনফ্লিক্টের ইতিহাস আছে, তারপরও এশিয়ার কোনো দেশ চাচ্ছে না আরেকটা দেশকে দুর্বল করতে, কারণ এখানে একটা পাওয়ার নোড তৈরি হচ্ছে, সেটাকে কেউ দুর্বল করতে চায় না। এবং আপনি যদি পুটিনের এখানেই সাফল্য, তিনি এই সমস্ত দেশের সমস্ত এগুলো আপনার আঞ্চলিক
আপনার খুবই ভালো স্ট্র্যাটেজিক রিলেশন রেখেছেন, এবং আরো তারপরেও মধ্যপ্রাচ্যেও এই এই সম্পর্কগুলো উনি আরো আপনার সুদৃঢ় করছেন। কাজে আমি দেখছি যে দুইটা ট্রেন্ড, এবং দুইটা ট্রেন্ড কিন্তু একদমই মানে বিপরীতমুখী। যেটা আমেরিকা ভাবছে যে রাশিয়াকে আপনার বিভিন্ন রকমের আপনার মানে তাদেরকে একঘরে করে ফেলবে, তাদের ইকোনমি দুর্বল হবে, কিন্তু আসলে কিন্তু উল্টাটা হচ্ছে। রাশিয়ার সাথে সবার সম্পর্ক ভালো হচ্ছে, রাশিয়ার ইকোনমি স্ট্রং হচ্ছে। হ্যাঁ, আর ভিয়েতনামের যে কথাটা বললেন, ভিয়েতনামের ইতিহাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখছি ভিয়েতনামে অনেক বছর ধরে আমেরিকান আগ্রাসন চলেছে, অনেক মানুষ তো মারা গেছেই, প্লাস মানে যেই রকম ভাবে আপনার বোমা বর্ষণ করা হয়েছে, যেটার যে ইম্প্যাক্ট হয়েছিল ভিয়েতনামে, কিন্তু ভিয়েতনাম কম্বোডিয়ার মানুষ এখনো সেগুলো ধারণ করে আছে। এখনো শিশু জন্মায় যারা আপনার শারীরিক ভাবে প্রতিদ্বন্দ্বী হয়, হ্যাঁ প্রতিদ্বন্দ্বী হয়। তো এই সমস্ত দিক দিয়ে দেখতে গেলে আপনার এশিয়ার কোনো দেশ, মধ্যপ্রাচ্যের কোনো দেশ, তারা আসলে এই যে আমেরিকার আধিপত্য, এটার থেকে বার হতে চাচ্ছে, এবং প্রথমবারের মতো এই ব্রিক্স, এই আঞ্চলিক শক্তি দিয়ে তারা একটা পথ খুঁজে পেয়েছে। এখন সেইটাকে আমেরিকা মানে এখনো স্বীকার করতে পারেনি, বা এখনো এটাকে, এই রিয়ালিটিকে তারা আপনার ফেস করে। ধন্যবাদ আপনাকে। এই জন্য এটা আমরা একটু পরের বিষয়ে যেতে চাই, আপনার কাছেই আমি প্রশ্নটা করব, সেটা হচ্ছে একটু তারপর আমাদের একটা বিরতিতেও যেতে হবে অবশ্য। একে অপরকে যুদ্ধের হুমকি দেওয়ার পর ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে, এবং এটার সাথে আবার সাইপ্রাসকেও তারা হুমকি দিয়েছে যে তোমরা যদি তোমাদের বন্দর ব্যবহার করতে দাও, তাহলে এই বিষয়টি আসলে এখন কোন দিকে মন নিচ্ছে, যদি প্রফেসর মেহনাজ মোমেন। আচ্ছা, হিজবুল্লাহ কিন্তু তারা এই যে ইসরায়েলের যে আগ্রাসন গাজাতে, এখানে তারা যে ভূমিকা রেখেছে সেটা কিন্তু স্ট্র্যাটেজিক ভাবে অত্যন্ত আপনার বুদ্ধিদীপ্ত। তারাও কিন্তু অল্প অল্প যুদ্ধের হুমকি দিচ্ছে বা অল্প আক্রমণ করছে, কিন্তু তারা কোনো যুদ্ধ শুরু করতে চায় না, তাহলে তারা প্রথম থেকেই করতো। এবং লেটেস্ট যে জিনিসটা করেছে, ইসরায়েল যখন আপনার মানে এরকম হুমকি দিচ্ছে যে তারা লেবাননকে একদম মানে ধ্বংস করে দিবে, তখন তারা বিভিন্ন মানে ড্রোনের ছবি যেগুলো আপনার প্রকাশ করেছে, যেখানে ইসরায়েলের আপনার সমস্ত সেন্সিটিভ ইনফরমেশন আছে। বেসিক্যালি তারা বলছে যে তোমাদের সমস্ত সিক্রেটই আমাদের জানা, তোমরা আমাকে আক্রমণ যদি করো আমাদের দেশকে, আমরাও পাল্টা আক্রমণ করতে পারি। হ্যাঁ, এবং একই সাথে কিন্তু এটা মনে রাখতে হবে যে হুথি আক্রমণে যখন আপনার ইয়েমেনের বা রেড সি ইসরায়েল ব্যবহার করতে পারছে না, তখন কিন্তু ইসরায়েলকে সৌদি আরব এবং জর্ডান তাদের আপনার ল্যান্ড পোর্ট ব্যবহার করতে দিয়েছে। যদিও ইসরায়েলের জন্য একটু ব্যয়বহুল, কিন্তু তারা কিন্তু ওই জিনিসটা করতে পারছে। এখন সাইপ্রাস বলেছে যে তারা আসলে এটা ব্যবহার করতে দেয় না ইসরায়েলকে। এখন আমি মানে সত্যি মিথ্যা জানি না, কিন্তু মানে মোট কথা অনেক দেশ আছে যাদের সাহায্য ছাড়া ইসরায়েলের ইকোনমি অ্যাকচুয়ালি একদম ধ্বংস হয়ে যাবে, তারা কোনোভাবেই কোনো বাণিজ্যিক রিলেশন রাখতে পারবে না। হিজবুল্লাহ কিন্তু আমার মানে স্ট্র্যাটেজিক্যালি তারা যে ভূমিকাগুলো নিয়েছে অত্যন্ত বুদ্ধিদীপ্ত। এখানে আমি ইসরায়েলের আপনার স্ট্র্যাটেজিতে আমি খুবই অবাক হয়েছি, কারণ এটা একদম খালি আপনার জোরের, খালি মাইটের তারা যে কথা বলছে, এবং তারা বলছে যে লেবাননকে ধুলায় মিশিয়ে দিবে, কিন্তু লেবানন তো এরকম না, হিজবুল্লাহ তো এরকম না যে তাদের কাছে কোনো অস্ত্র নাই। নিউক্লিয়ার পাওয়ার না থাকতে পারে, কিন্তু আপনার কোনো একটা ধরেন তেল আবিবকে বা হাইফাকে ধ্বংস করার জন্য নিউক্লিয়ার পাওয়ারের তো দরকার নাই। তো কাজেই তারা যেই শত্রুকে তারা যেই হুমকি দিচ্ছে, সেই শত্রু এখন অনেক বেশি ক্ষমতাশীল, এবং এই হুমকিগুলো তারা এটা কি আসলেই ক্ষমতাশীল নাকি আপনার মানে আমি একটু মোহাম্মদ মালেকের কাছে যাই। মোহাম্মদ মালেক, আপনার কাছে কি মনে হয়, এটা কি আসলেই মানে দিনের পর দিন এরা টুকরা ফাকরা ছোটখাটো জিনিস নিয়ে ইয়ে করছে? মানে আমরা কোনো সংঘাত চাই না, পৃথিবীর কোনো প্রান্তেই আমরা সংঘাত চাই না, এবং কোনো সন্ত্রাসী কার্যক্রমকেই আমরা সমর্থন করি না, কোনো ধরনেরই না, যে পক্ষই করুক। কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলেই কি এটা ওই রকম যে তাদের অতটাই শক্তি সামর্থ্য আছে? আসলে দেখুন শামীম ভাই, যে গাজা ইসরায়েল যুদ্ধের ঠিক পরে মানে অক্টোবর 7-এর পর থেকেই আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে এই মোটামুটি ক্রস বর্ডার যে অ্যাটাক ইসরায়েল এবং লেবাননে সেটি করছে। হিজবুল্লাহদের সাথে ইসরায়েলের একটা সংঘর্ষ এই বিচ্ছিন্নভাবে চলে আসছে গত প্রায় 1 বছর ধরে। এখন হিজবুল্লাহ হলো ইরান ব্যাক একটা আর্মি, মিলিটেন্ট গ্রুপ, যেটাই আপনি বলেন না কেন তাদেরকে। তো তারা মোস্ট রিসেন্টলি যেটা হলো যে ইসরায়েলি অ্যাটাকে কিন্তু লেবাননে তাদের কমান্ডার সহ বেশ কিছু লোক হতাহত হয়েছে। তারপর থেকে কিন্তু
হিজবুল্লাহ হুমকি দিয়ে আসছে যে তারা ইসরায়েলের সাথে সর্বাত্মক সংঘর্ষে যাবে এবং ইসরায়েলের 1 ইঞ্চি জায়গাও তাদের আক্রমণ থেকে রক্ষা পাবে না, এরকম হুমকি আমরা শুনছি। এখন বিষয়টি হলো, আর এদিক দিয়ে নেতানিয়াহু কিন্তু তার যে উদ্দেশ্য, গাজার পরে সে লেবাননকেও কিন্তু মানে লেবাননে আক্রমণ করার একটা পরিকল্পনা তার আছে। তার কারণটি হলো, হামাসকে যেমন সে নির্মূল করতে চাচ্ছে, তেমনি হিজবুল্লাহকেও সে নির্মূল করতে চায়, এবং হিজবুল্লাহকে নির্মূল করতে গেলে লেবাননে তাকে আক্রমণ করতেই হবে। এখন কে কতটা শক্তিশালী, এখন সব যুদ্ধই তো আর শক্তি দিয়ে কিন্তু যুদ্ধ এখন হয় না। যেমন নিউক্লিয়ার থাকলেই কি, উইপন থাকলে কি কেউ ইউজ করে? রাশিয়া কি ইউজ করতে পেরেছে? এখন করে, তাই না? এখন অন্যান্য তাহলে কনভেনশনাল যে শক্তিটা, সেটা মানে যেভাবে কনভেনশনালি পাওয়ারফুল কে, সেটা যেমন আপনি প্রশ্নটি করলেন, সেটি কিন্তু বলা যায় না যে কার কতটুকু পাওয়ার আছে। তবে আমরা যেটা দেখেছি, হিজবুল্লাহর কাছে কিন্তু এখন এন্টি ট্যাঙ্ক মিসাইলস আছে, তারপরে হেভি ওয়ারহেড রকেটস আছে। শুধু তাই না, আপনি যদি জেনে থাকেন, সেটি হলো যে তাদের কিন্তু রেগুলার যে মিলিটেন্ট নাম্বার অফ মিলিটেন্ট বা ফোর্স, তার সংখ্যা কিন্তু 1 লাখ। আর অন্যদিকে লেবাননের মাত্র 80,000 নিয়মিত সৈন্য। কারণ লেবানন একটি ইন্ডিপেন্ডেন্ট দেশ, সেই দেশের রেগুলার সেনাবাহিনীর চেয়ে হিজবুল্লাহর কিন্তু মিলিটেন্ট সদস্য আরো বেশি। তো এখন জিনিসটা হলো, দুইটা দেশ পাশাপাশি, আসলে কে জিতবে কে হারবে, কার সাথে কার যুদ্ধ, সেটি না, আসলে এটি কি সংঘাত আরো বাড়াবে কিনা? না, অবশ্যই নিঃসন্দেহে সংঘাত বাড়াবে। অর্থাৎ নিশ্চিতভাবে যা করছে, এটি যদি এরকম না থেকে এটি যদি পরিসর আরো বাড়ানো হয়, তাহলে কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়বে, এবং জড়িয়ে পড়লে শক্তির পরীক্ষার কোনো সুযোগ নাই। আজকালকার যুদ্ধে কেউ জিতে না, সবাই ক্ষতিগ্রস্ত হয়, সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের একটা ছোট বিরতিতে যেতেই হবে। প্রিয় দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগিরই, সঙ্গেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মালেক এবং প্রফেসর মেহনাজ মোমেন। আর একটি বিষয় নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলার সুযোগ পাবো, অনুষ্ঠানটি শেষের দিকেই আছে। সেটি হচ্ছে, নেটো জোটের পরবর্তী প্রধান হতে যাচ্ছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট। নেতৃত্বের জন্য এগিয়ে থাকা রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইউহানিস তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে আগামী 4 বছর ট্রান্স আটলান্টিক জোটের নেতৃত্ব দেবেন মার্ক রুট। চলমান বৈশ্বিক পরিস্থিতির নেটোর জন্য নতুন সেক্রেটারি জেনারেলের জন্য কতটা চ্যালেঞ্জ? আমরা যাব প্রফেসর মেহনাজ মোমেন আপনার কাছে একটু সংক্ষেপে, তারপরে মোহাম্মদ মালেক। আপনি যদি আমেরিকার পলিটিক্স এর দিক দিয়ে দেখেন, এখন নেটো হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনার বাইডেন বা ট্রাম্প কে নির্বাচিত হবেন সেটার উপর নেটোর ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে। বাইডেন যেভাবে করে নেটোকে সমর্থন করেন, ট্রাম্প কিন্তু একইভাবে, ট্রাম্প যদিও পলিসির দিক থেকে হয়তো অতটা বিরোধিতা করেননি, কিন্তু আপনার তার যে রেটরিক নেটো সম্পর্কে, সেটা আপনার খুবই নেগেটিভ ছিল। উনি বারবার নেটোকে দুর্বল করার চেষ্টা করেছেন, এবং মানে নেটোর প্রতি উনি তেমন কোনো মানে সমর্থন দেখাননি। কাজে নেটোর কি ভূমিকা হবে সেটা আপনার এই 2টা জিনিসের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে আমেরিকায় কে নির্বাচিত হবে, এবং নির্বাচিত হয়ে তার কি আপনার তার কতটা সমর্থন থাকবে। আরেকটা বড় জিনিস হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কি ফলাফল হয়। এখন যদি কোনো একটা সময় রাশিয়া বিজয় ঘোষণা করে, রাশিয়া অলরেডি আপনার মানে একটা কোনো পিস ট্রিটি করতে চাচ্ছে, নেটো সেটা চাচ্ছে না, তারা কোনোভাবে, আমেরিকা এবং নেটো চাচ্ছে না রাশিয়া এই যুদ্ধে কোনোভাবে নিজেকে বিজয়ী ঘোষণা করে। হ্যাঁ, সেটা যদি তারা করতে, তারা এই জিনিসটা দমিয়ে রাখতে মানে সক্ষম হয়, তাহলে নেটোর চেহারা পাল্টে যাবে। কিন্তু সেটা অ্যাকচুয়ালি সুদূর প্রসারী, কারণ রাশিয়া আসলে এই যুদ্ধে মানে জিতেই গেছে। এটা খালি সময়ের অপেক্ষা, যখন আপনার পিস ট্রিটিটা স্বাক্ষরিত হবে। কাজে এটা যখন স্বাক্ষরিত হবে, তখন কিন্তু নেটোর ক্ষমতা অনেকখানি হ্রাস পাবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু মোহাম্মদ মালেক আপনার কাছে যেতে চাই, আজকের জন্য সবশেষ মন্তব্য। জি, শামীম ভাই, মেহনাজ তো বললেন, এর বাইরে নতুন করে তেমন কিছু নয়, শুধু অ্যাড করি ওনার সঙ্গে, জি, একমত পোষণ করে, যেহেতু আপনি সময় শেষ প্রান্তে চলে শেষের দিকে। হ্যাঁ, সেটি হলো যে
অ্যাকচুয়ালি ওনার জন্য যেটা চ্যালেঞ্জ হবে, অর্থাৎ ওনার টার্ম 4 বছরের, এখন 4 বছরের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলাফল কি দাঁড়ায়, অর্থাৎ কোন অবস্থায় যুদ্ধটি শেষ হবে। সেটি যদি রাশিয়া যুদ্ধে জয়লাভ করে, অলরেডি ইউক্রেনের 1/5 জায়গা দখল করে নিয়েছে রাশিয়া, সেই ক্ষেত্রে কিন্তু নেটোর ঘাড়ের উপর রাশিয়া নিঃশ্বাস করবে এবং রাশিয়াকে মোকাবেলা করাটা নেটোর জন্য একটা বড় চ্যালেঞ্জ। আরেকটি বড় চ্যালেঞ্জ হবে যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, যেটি ম্যানেজার বললেন, ট্রাম্প কিন্তু নেটোকে তার এই প্রিভিয়াস 4 ইয়ার্স টার্মে কিন্তু নেটোকে দুর্বল করে দিয়েছিলেন। কারণ যে কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে সামরিক জোট, এর সাফল্য নির্ভর করে অর্থের যোগানের উপর। এখন ট্রাম্প যে পলিসি সেটি হলো তিনি নেটোর কোনো প্রয়োজনীয়তা নাই, যেমন তিনি বলে থাকেন হোক রেটরিক্যালি, কিন্তু আমরা বাস্তবে যেটি দেখেছি তিনি আমেরিকার ফান্ড দিতে রাজি নন, অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে নেটোকে পোষা তিনি এটা পছন্দ করেন। সেই ক্ষেত্রে ট্রাম্প প্রেসিডেন্ট হলে আমেরিকা কতটা নেটোর জন্য সহায়ক হবে ট্রাম্প পলিসি, তার উপরেও কিন্তু এই মার্ক রুটের মানে সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালনটা সহজ হবে না, কঠিন হবে। এটা অর্থাৎ মোট কথা এই দুটি চ্যালেঞ্জই আমরা দেখতে পাই, একটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আরেকটি আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কি হবে। আপনাদের দুজনকে অসংখ্য সময়ই বলে দেবে তিনি কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করে নেটোকে একটা শক্তিশালী সংগঠন হিসাবে ধরে রাখতে পারেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, মোহাম্মদ মালেক এবং প্রফেসর মেহনাজ মোমেন। আপনারা আপনাদের মতামত দিয়েছেন, নিশ্চয়ই আবারও দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমাদের অতিথিরা তাদের নিজেদের মতো মতামত দিয়েছেন। সেই জায়গাটি থেকে আপনারা আপনাদের মতামতের সঙ্গে মিলিয়ে নেবেন। সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।